আর মাত্র কয়েক ঘন্টা পর বিপিএল এর নিলাম। 12 বছর পর নিলাম হতে যাচ্ছে। সবাই অনেক রোমাঞ্চিত, কেমন হয় সেটা দেখতে চান, এবং তারকারা কেমন দাম নিতে পারেন বা এই নিলামটা কতটা জমে উঠতে পারে সেজন্য সবাই অপেক্ষা করছেন। আমার মনে হয় সেই রোমাঞ্চের সাথে একটা ভয়ও আছে, একটা শঙ্কাও আছে, কারণ যখন নিলাম হয় তখন অনেক ক্রিকেটার দল না পাওয়ার শঙ্কায় থাকেন। তাদেরকে অন্য দল কেনার যে শঙ্কা, যে ভয়, সেটা কিন্তু থাকে, কারণ ক্যাটাগরি অথবা প্রাইসের উপর অনেক কিছুই ডিপেন্ড করে। আমার মনে হয় সেটা অনেকের মধ্যে ভর করছে। আরও একটা বিষয় আছে যে নতুন তালিকা দেওয়া হয়েছে, সেই তালিকাতেও বেশ কিছু প্রশ্নবোধক চিহ্ন আছে। নির্বাচকরা বেশ কিছু ভুল করেছে বলেই মনে হয়। প্রথমেই কথা বলতে চাই যে নিলামটা কেমন হতে পারে এবং কারা দল পেতে পারে বা এখন কারা পায়নি। দেখুন, আমরা সবাই জানি যে এই ক্যাটাগরি থেকে, মানে 50 লাখ টাকার যে প্রথম ক্যাটাগরি আছে সেখান থেকে অনেকে দল পেয়েছেন। শান্ত, সেখানে জুনিয়র তামিম, সাইফ অথবা তাসকিন, তারা দল পেয়েছেন। এখন পর্যন্ত দল পাননি লিটন দাস। তাকে সরাসরি কেউ সাইন করায়নি। লিটন দাস মানে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক, টি-20 অধিনায়ক, তাকে এখনও কেউ নেয়নি। এটা বড় একটা বিষয়। তার দিকে সবচেয়ে বেশি নজর থাকবে যে তাকে কে নেয় এই ক্যাটাগরি থেকে। আর একজন আছেন, আমার মনে হয় তার দল পাওয়াটা কঠিন হয়ে যাবে। গতবারের অন্যতম সেরা পারফর্মার নাইম শেখ, তিনি টি-20তে ভালো করেছেন সবশেষ বিপিএলে। এবার এই ক্যাটাগরিতে রাখা হয়েছে, কিন্তু সাম্প্রতিক পারফরম্যান্স, জাতীয় দলের হয়ে তার পারফরম্যান্স, জাতীয় দলের হয়ে ভালো করতে পারেননি। সবশেষ এনসিএল টি-20 সেখানে ভালো করতে পারেননি। এখন পর্যন্ত তার অবস্থা খুবই খারাপ ঘরোয়াতে। দল পাবেন কি? দেখুন, এই ক্যাটাগরিতে রাখা হয়েছে, সবাই দলে নেবে সেই প্রত্যাশা করা হচ্ছে, কিন্তু যখন চিন্তা করা হবে সাম্প্রতিক সময়ে ব্যাটে রান নেই, 50 লাখ টাকা দিয়ে তাকে নেওয়া বড় একটা রিস্ক। নেবে কি না, দল নাও পেতে পারে, সেই সংখ্যা কিন্তু থেকে যাচ্ছে। কারণ কিছু জায়গা আছে, যেমন মুশফিক, মাহমুদুল্লাহ, লিটন দাস, বড় নাম আছে যাদেরকে দিয়ে দলগুলো কিছু একটা ভ্যালু অ্যাড করতে পারে। তাদের যেই অ্যাডভার্টাইজমেন্ট বা বিজ্ঞাপনী কাজে ব্যবহার করা সেটা করতে পারে, অথবা দর্শক টানতে পারে, কিন্তু নাইম শেখকে নিয়ে কিন্তু সেটাও হবে না। আমার এই জন্য মনে হয় যে তার দল পাওয়াটা অনেক কঠিন একটা কাজ এই ক্যাটাগরি থেকে। এবার আসা যাক বি ক্যাটাগরি, যেখানে অনেকেই আছেন দল পাননি, এবং সবচেয়ে বড় নাম হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম। এই দুইটা নাম সবসময় আসবে, সবগুলো বিপিএল খেলেছেন, এবং তাদের দল পাওয়া না পাওয়া নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম। সেখানে বলেছিলাম যে মুশফিক এবং মাহমুদুল্লাহ দল পাবেন তো, নাও পেতে পারে, সে সঙ্গের কথা আমি জানিয়েছিলাম। কারণ যখনই নিলাম হবে তখন এই প্রশ্নটা আসবে। 35 লাখ টাকা দিয়ে মুশফিক, মাহমুদুল্লাহ দুজন ন্যাশনাল টিমের টি-20 থেকে অবসর নিয়েছেন অনেক আগে। সবশেষ কয়েকটা মাস টি-20 খেলেননি। সবশেষ বিপিএল এর পর টি-20 ফর্মেটটাও অনেককেই দেখানো হয়নি বা দেখাননি, সেই ইন্টেন্টটাও এখন নেই। তাহলে 35 লাখ টাকা দিয়ে ওই যে 4.5 কোটি টাকার যে ব্যারিয়ারটা আছে, সেখানে একজন বড় অঙ্কের টাকা দিয়ে কেউ কি মুশফিক মাহমুদুল্লাহকে নেবেন, নাকি অন্য এক ওখান থেকে যারা অন্যরা আছেন সেখানে তাদেরকে নেবেন? যেমন সেখানে শরীফুল আছেন, হৃদয় আছেন, শামীম পাটোয়ারি আছেন, ইমন আছেন, জুনিয়র সাকিব আছেন, সাইফুদ্দিন আছেন, খালেদ আহমেদ আছেন, ইয়াসির আলী চৌধুরী আছেন, মাহিদুল হকন আছেন, জাকির আলী অনেক আছেন। দেখুন, এই ক্যাটাগরি থেকে আমার মনে হয় 2 থেকে 3 জন সংখ্যায় পড়তে পারেন। মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, ইয়াসির আলী চৌধুরী, রাব্বি। এই 3 জন দল পাওয়া নিয়ে কষ্টকর হতে পারে। হ্যাঁ, আমি বলছি না দল পাবে না, কিন্তু যখন ক্যাটাগরি 35 লাখ টাকায় ফেলেছেন, তখন চিন্তা করবেন যে এখানে এত টাকা খরচ করবেন, নাকি অন্যদিকে সি বা ডি ক্যাটাগরি থেকে ওই ধরনের প্লেয়ারদের নিতে যারা টি-20তে ভালো করেন এবং সাম্প্রতিক সময়ে টি-20 ম্যাচের মধ্যে আছেন। সেই দিক থেকে আমার মনে হয় যে এই 3 জনের দল পাওয়া এখান থেকে কঠিন হতে পারে। যদিও মুশফিক মাহমুদুল্লাহকে অনেকেই চাইবেন তাদের ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর জন্য এবং তাদের এক্সপিরিয়েন্সটা কাজে লাগানোর জন্য। বলছি না পাবে না, বাট পাওয়ার জন্য একটা লড়াই বা সংগ্রাম অথবা শঙ্কায় পড়া লাগতে পারে। সেটা বড় একটা বিষয়, কয়েকটা ঘন্টার অপেক্ষা সেখানে থাকছে। এই যে সি ক্যাটাগরিতে যারা রয়েছেন, এখানে খুব একটা খুব একটা যে কঠিন হবে সি ক্যাটাগরিতে এমনটা নয়। এখানে আমরা সবাই জানি যে সি ক্যাটাগরিতে একটা প্লেয়ার নেওয়ার জন্য দলগুলোকে খরচ করতে হয় 22 লাখ টাকা, এবং যেই প্লেয়ারগুলো দেওয়া হয়েছে খুব একটা সমস্যা হবে না তাদেরকে নিতে। তারপরেও দুইটা নাম আছে যাদেরকে নিতে চাইবে, আমার মনে হয় তাদের রেটটা বেশি হবে নিলামে, তাদের পেছনে দলগুলো ঘুরবে। তার মধ্যে একটা হচ্ছে রিপন মণ্ডল, সি ক্যাটাগরিতে আছেন। সাম্প্রতিক সময়ে
কি দারুণ করেছেন। রাইজিং স্টার্সের হয়ে যে পারফর্মটা করেছেন, তার যে ইয়র্কারগুলো দেখেছি আমরা, যে ব্লক হল দেখেছি, সেটা ওই টুর্নামেন্টে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা অন্য কোনো দলে কোনো বোলারকে দেখা যায়নি। এত দারুণ বল করেছেন, বলে কয়ে ইয়র্কার ব্লক হল করেছেন। হয়তো বা এখানে কেমন করে পরে বিষয়, বাট যে পারফরমেন্স করেছেন, যেই আত্মবিশ্বাস নিয়ে এখন আছেন, তাতে রিপন মণ্ডল যে 22 লাখ টাকার ক্যাটাগরিতে আছেন, তার মূল্য মিনিমাম 40 থেকে 50 লাখ টাকা হতে পারে, হওয়ার সম্ভাবনা বেশি। আর একটা নাম আছে, সেটা হচ্ছে রাকিবুল হাসান জুনিয়র, যিনিও দারুণ করছেন, ঘরতে দারুণ করে প্রত্যেকটা টুর্নামেন্টে প্রত্যেকটা ম্যাচ খেলেন, সাথে প্রত্যেকটা টুর্নামেন্টে গেলে অবদান রাখেন ব্যাট অথবা বল হাতে। আমার মনে হয় তারও মূল্যটা এখানে বাড়বে, এখানে কমবে না। তবে এখানে দল পাওয়া নিয়ে সমস্যায় পড়তে পারেন রবিন, আকবর আলী দল পাবেন হয়তো বা, না পাওয়ার সংখ্যার মধ্যে কিন্তু পড়া লাগতে পারে। এছাড়া সাদমান ইসলাম অনেক এখানে আছেন, এখানে অ্যালিস আল ইসলাম আছেন, যিনি সাম্প্রতিক সময় আমরা দেখেছি যে তার রিহ্যাব চলছিল, তারপরেও স্পিনার পাওয়ার সম্ভাবনা বেশি। বাট টেস্ট প্লেয়ার যারা রয়েছেন, জাকির হাসান, মুমিনুল হক অথবা সাদমান ইসলাম অনেক, তাদের দল পাওয়াটা খুব কষ্টকর হয়ে যাবে, এটা আমার মনে হয়। তাদের অবশ্যই চেষ্টা করতে হবে, যে মানে চেষ্টা মানে সংখ্যায় পড়তে হবে যে দল পাবেন কি পাবেন না। সেখানে রনি তালুকদারও পড়তে পারেন। আর একটা নাম আছে যেটাকে নিয়ে হয়তো সবার মাতামাতি হবে, সেটা হচ্ছে সাব্বির রহমান রুম্মান। তাকে আমরা দেখেছি সবশেষ বিপিএল দারুণ করেছেন, এবং তখনই কথা উঠেছিল জাতীয় দলে তাকে নেওয়া হবে কি হবে না। এরপর অবশ্য সেই ধারাবাহিকতা রাখতে পারেননি, জাতীয় দলের বিবেচনায় আসতে পারেননি। তবে এবার তার জন্য বড় একটা সুযোগ, এবং এবারে বিপিএলে কোনো একটা দল নিলে সেখানে তাকে অবশ্যই সেভাবে কাজে লাগাতে পারলে, এবং সাব্বির নিজে ভালো করতে পারলে ন্যাশনাল টিমেও আসতে পারবেন, সাথে হচ্ছে তাকে নিয়ে যে বাজি ধরবে দলগুলো সেটা করতে হবে। আমার মনে হয় সাব্বির রহমান নম্বনকে নেওয়ার জন্য 2 থেকে 3টে ক্লাব বা দল অবশ্যই অবশ্যই বাজি ধরবে। তার মধ্যে ঢাকা ক্যাপিটালস আমার মনে হয় সবার আগে চাইবে সাব্বিরকে নিতে। ডি ক্যাটাগরি আছে, ডি ক্যাটাগরি থেকে অনেক নাম আছে এখানে, 26টা নাম আছে সেখানে। যারা আছেন তাদেরকে হয়তো বা নজরে রাখবে দলগুলো। এখন আসা যাক, মানে বাকি নামগুলো তো খুব বড় স্টার নেই, এখন আসা যাক যে শুরু করেছিলাম যে কিছু জায়গাতে এখন অনিয়ম রয়ে গেছে লিস্টে। দেখুন, একটা লিস্টে আমার চোখে পড়েছে যেটা সবচেয়ে বড় চেঞ্জটা হয়েছে, মানে আমরা তো পরিবর্তিত একটা লিস্ট পেয়েছি, যে লিস্টটা দেখছি এখানে বড় একটা চেঞ্জ হচ্ছে, যে আগে ডি ক্যাটাগরিতে ছিলেন একজন ক্রিকেটার, তারকা ক্রিকেটার, যিনি কিনা সবশেষ বিপিএলে 5 ম্যাচ খেলে 8 উইকেট নিয়েছেন, তার আগের বিপিএলে 11 ম্যাচ নিয়েছেন, এর প্রত্যেকটা বিপিএল মানে খেলেছেন, যে কটা খেলেছেন ভালো করেছেন, এবং বিসিবির সেট আপে আছেন। সবশেষ টি-20 ফর্মেটটা খেলেছেন, সাম্প্রতিক সময়ে এনসিএল যেটা খেলছেন সেখানে কিন্তু দারুণ করছেন, সেখানে দারুণ করছেন, 5 উইকেট নিয়েছেন, পরপর 2 ম্যাচে ম্যাচ সেরা হয়েছেন। তাকে ডি ক্যাটাগরি থেকে নামিয়ে দিয়ে ই ক্যাটাগরিতে পাঠানো হয়েছে। তিনি হচ্ছেন মুকিদুল ইসলাম মুগ্ধ। আমরা সবাই জানি, আপনারা সবাই জানেন, যারা ক্রিকেট ফলো করেন সবাই জানেন, সবাই চেনেন। এই মুগ্ধকে রাখা হয়েছিল প্রথমে ডি ক্যাটাগরিতে, সেখান থেকে তাকে ই ক্যাটাগরিতে পাঠানো হয়েছে। 18 লাখ টাকার ক্যাটাগরি থেকে 14 লাখ টাকার ক্যাটাগরিতে পাঠানো হয়েছে। দেখুন, এটা কেন পাঠানো হয়েছে সেই উত্তর কারো কাছে নেই। যে চেঞ্জটা হয়েছে, বেড়েছে সংখ্যা, তারপরেও তাকে পাঠানো হয়েছে ডি থেকে ইতে। বাকি যারা রয়েছেন তাদেরকে কিন্তু চেঞ্জ করা হয়নি। দেখুন, ডিতে অনেকেই আছেন, যেখানে মুগ্ধ আগে ছিল সেখানে আছেন নতুন করে সাকলাইন, যিনি কিনা রাইজিং স্টার্সের হয়ে খেলে আসলেন। এছাড়া রাব্বি আছেন, ফজলে মাহমুদ রাব্বি আছেন, সেখানে আরও বেশ কয়েক নাম আছে আপনার সন্দেহ জাগাবে, যেমন কামরুল ইসলাম রাব্বি রয়েছেন, এছাড়া নাজমুল অপু রয়েছেন, সুমন খান রয়েছেন, যারা কিন্তু মুগ্ধর মতো পারফরমেন্সও করেননি, মুগ্ধর মতো ম্যাচও খেলেননি। ডি ক্যাটাগরি থেকে কেন ই ক্যাটাগরিতে পাঠানো হলো সেটা কিন্তু জানাননি। আমি নিজে ফোন দিয়েছি, কথা বলার চেষ্টা করেছি, আসলে যেই অসঙ্গতিগুলো আছে, সাকলাইন বড় ইভেন্টে খেলেননি, সবশেষ এনসিএল টি-20 খেলেছেন, 4 ম্যাচে 18 করেছেন 4 ইনিংসে, এবং 7 ইনিংসে 7 উইকেট নিয়েছেন, এবং প্রথমবার টেপ টেনিস থেকে ক্রিকেট বলে খেলছেন, রাইজিং স্টার্সে খেলে এসেছেন। সরাসরি কেন ডি ক্যাটাগরিতে আসলেন? হ্যাঁ, অবশ্যই অবশ্যই তিনি ক্যাটাগরি ডিজার্ভ করেন, ইএফে থাকতে পারতেন, কিন্তু তাকে যখন ডিতে রাখা হয়, মানে ডিতে রাখতেও পারেন, তাহলে কেন মুগ্ধকে ডিতে রাখা হলো না? এই যে এরকম প্রশ্ন কিছু তৈরি করেছেন। আরও বেশ কিছু নাম আছে এমন, হয়তোবা যারা ক্রিকেটটা ফলো করেন, যারা দেখেছেন, তারা এরকম অসঙ্গতি অনেক খুঁজে পাবেন। আমার মনে হয় এই সঙ্গতি এই পর্যায়ে এসে কোনোভাবেই কাম্য নয়। যাই হোক, আমরা দেখতে চাই যে নিলামটা কেমন হয়, আর এই সঙ্গতির মাঝেও একটা ভালো নিলাম হয় কিনা, এবং ওই যে যাদের নাম বললাম বড় বড় স্টারদের নাম, তারা দল পায় কিনা, এবং পেলে কেমন অর্থ নিয়ে, কেমন এক্সাইটমেন্ট তৈরি করে দল পান, সেটা দেখার অপেক্ষা। তবে একটা কথা বলতে চাই যে এই নিলামেও অনেক হতাশা থাকবে, অনেক বড় নাম বাদ পড়বে, এবং অনেক ছোট নাম
অনেক বড় বিডে বা বড় অঙ্ক দিয়ে দল পেতে পারেন। সেটা কি হয় দেখার অপেক্ষা। ধন্যবাদ সবাইকে।